ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বিদ্যাকানন। এই পর্বে আমরা সিডিপি থেকে খুবই গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি সিটেটে এসেছিল। সিটেট থেকে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে চলো আলোচনা করি আজকের পর্বে। প্রথম প্রশ্ন দেখে নাও। শিক্ষিকা কোয়েল শ্রেণীর ছাত্রীদের নিয়ে শিক্ষা ভ্রমণে গিয়েছিলেন। ফিরে এসে ছাত্রীদের সঙ্গে ভ্রমণ সম্পর্কে আলোচনা করেন। একে বলা যায় পরিমাপের জন্য শিখন, শিখনের জন্য পরিমাপ, পরিমাপের শিখন, শিখনের পরিমাপ। তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, শিখনের পরিমাপ। এরপর 2 নম্বর প্রশ্ন। শিখনের যে তত্ত্ব সম্পূর্ণভাবে পর্যবেক্ষণযোগ্য আচরণের উপর নির্ভর করে শিখনের ব্যাখ্যা করে তাকে, আবার বলছি প্রশ্নটি, শিখনের যে তত্ত্ব সম্পূর্ণভাবে পর্যবেক্ষণযোগ্য আচরণের উপর নির্ভর করে শিখনের ব্যাখ্যা করে তাকে জ্ঞানমূলক, নির্মিতিবাদ, আচরণবাদ, মানবতাবাদ বলে। তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, আচরণবাদ। 3 নম্বর প্রশ্ন। প্রতিটি শিক্ষার্থী অনন্য এর অর্থ হলো শিক্ষার্থীদের মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য অনুপস্থিতি এবং তাদের মধ্যে কোনো সাধারণ লক্ষণ নেই। সব শিক্ষার্থীদের জন্য সাধারণ পাঠ্যক্রম সম্ভব নয়। বৈচিত্র্যপূর্ণ শ্রেণীতে শিক্ষার্থীদের সম্ভাবনাগুলিকে বিকশিত করা সম্ভব নয়। কোনো দুজন শিক্ষার্থী ক্ষমতা, আগ্রহ এবং প্রতিভার ক্ষেত্রে এক হয় না। ডি নম্বর অপশনটি আবার বলছি, কোনো দুজন শিক্ষার্থীর ক্ষমতা, আগ্রহ এবং প্রতিভার ক্ষেত্রে এক হয় না। তাহলে 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, কোনো দুজন শিক্ষার্থীর ক্ষমতা, আগ্রহ ও প্রতিভার ক্ষেত্রে এক হয় না। এরপর 4 নম্বর প্রশ্ন। সামাজিকীকরণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়কাল হলো বয়সন্ধিকাল, প্রাক শৈশবকাল, প্রাপ্তবয়স্ক, সারা জীবন ব্যাপী। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, বয়সন্ধিকাল। সামাজিকীকরণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়কাল হলো বয়সন্ধিকাল। এরপর দেখো, সৃজনশীল উত্তরের জন্য প্রয়োজন হলো বিষয়ভিত্তিক প্রশ্ন, মুক্ত প্রশ্ন, কঠোরভাবে নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ, প্রত্যক্ষ পাঠদান এবং সরাসরি প্রশ্ন। তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, মুক্ত প্রশ্ন। এরপর 6 নম্বর প্রশ্ন। গঠনমূলক মূল্যায়নে কোন কৌশলটি উপযুক্ত নয়? মৌখিক প্রশ্ন, টার্ম পরীক্ষা, কুইজ এবং লেসন অ্যাসাইনমেন্ট। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর 4, অ্যাসাইনমেন্ট। এরপর 7 নম্বর প্রশ্ন। শিক্ষার্থীদের শিখনে ফাঁক নির্মিত হলে যা করা উচিত তা হলো কঠোর অনুশীলন, সমস্ত পাঠগুলি পুনর্বার পাঠ, এখানে একটু গণ্ডগোল আছে, প্রাপ্ত ফলকে শিক্ষার্থী এবং তার পিতামাতাকে অবহিত করা, প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। তাহলে 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এখানে একটু তোমাদের এই অপশনটাতে বানানের ক্ষেত্রে শব্দগুলো অর্থাৎ বাক্যটি গঠনে একটু সমস্যা আছে, যদিও সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন। বংশধারাকে বিবেচনা করা যায় সামাজিক কাঠামো হিসেবে গৌণ, গতিশীল, স্থির, প্রাথমিক। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, প্রাথমিক। বংশধারাকে বিবেচনা করা যায় সামাজিক কাঠামো হিসেবে প্রাথমিক কাঠামো। এরপর 9 নম্বর প্রশ্ন।
ভারতীয় সমাজের বহু ভাষাভাষী চরিত্রকে বিচার করতে বিদ্যালয় জীবনে এটি একটি মূল্যবান সম্পদ। শিক্ষার্থীদের শিখনে প্রেরণা সঞ্চারে শিক্ষকের নিকট এটি একটি চ্যালেঞ্জ। এটি একটি ঘটনা যা শিক্ষার্থীদের নিকট জটিল অভিজ্ঞতা নিয়ে আসে, শিক্ষা শিখন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, বিদ্যালয় জীবনে এটি একটি মূল্যবান সম্পদ। ভারতীয় সমাজে বহু ভাষাভাষী চরিত্রকে বিচার করতে বিদ্যালয় জীবনে এটি একটি মূল্যবান সম্পদ। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে বোধের জন্য শিক্ষা বলা যায় না? উদাহরণের সাহায্যে কোনো নীতি কিভাবে কার্যকরী হচ্ছে তা শিক্ষার্থীদের জ্ঞাত করা, শিক্ষার্থীদের নিকট সাদৃশ্য ও বৈসাদৃশ্য তুলে ধরে সম্পর্ক নির্ণয়ে সাহায্য করা, বিচ্ছিন্ন তথ্য এবং পদ্ধতি মুখস্থ করতে সহযোগিতা করা, শিক্ষার্থীদের নিজেদের ভাষায় ধারণা বা ঘটনাকে ব্যাখ্যা করতে বলা। তো সঠিক উত্তরটি হবে, আচ্ছা এখানে অপশনগুলো একটু গন্ডগোল দেওয়া আছে। প্রথম অপশনটা হবে এটা এ, ঠিক আছে, এটা হবে বি, এটা হবে সি, আর এটা হবে তোমার সি, এটা সি অপশন হবে, আর এটা হবে ডি। তাহলে দেখো এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, অর্থাৎ বিচ্ছিন্ন তথ্য ও পদ্ধতি মুখস্থ করতে সহযোগিতা করা। এটি বোধের জন্য শিক্ষা বলা যায় না। এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় স্তরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সমন্বিত শিক্ষা ব্যবস্থার লক্ষ্য প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া। বিশেষ বিদ্যালয়, মুক্ত বিদ্যালয়, অন্ধদের সাহায্যের জন্য বিদ্যালয়, সাধারণ বিদ্যালয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সাধারণ বিদ্যালয়। সাধারণ বিদ্যালয়ে সুযোগ করে দেওয়া দরকার। এরপরে 12 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের পূর্বার্জিত শিখনকে স্মরণ করতে সাহায্য করার উদ্দেশ্য হলো অপশন নম্বর 1, উত্তম শিখনের জন্য পূর্বার্জিত তথ্যের সঙ্গে নতুন তথ্যের সম্পর্ক সৃষ্টি করা, পূর্বার্জিত বিষয়ের পুনরাবৃত্তি এটি একটি কার্যকরী ব্যবস্থা, শিক্ষার্থীদের স্মৃতি উন্নতি ঘটিয়ে শিখনকে শক্তিশালী করা, শ্রেণীকক্ষে পাঠদান করার পূর্বে এটি একটি প্রথাগত রীতি। আবার প্রশ্নটা দেখে নাও কি বলেছে, শিক্ষার্থীদের পূর্বার্জিত শিখনকে স্মরণ করতে সাহায্য করার উদ্দেশ্য হলো, তো সঠিক উত্তরটি হবে কি, উত্তম শিখনের জন্য পূর্বার্জিত তথ্যের সঙ্গে নতুন তথ্যের সম্পর্ক সৃষ্টি করা, এটি হবে সঠিক অ্যান্সার। এরপর দেখো মানব বিকাশ কতগুলি নীতির ওপর প্রতিষ্ঠিত, নিচের কোনটি এর মধ্যে অন্তর্ভুক্ত নয়? মানব বিকাশ কতকগুলি অনেকগুলি নীতির উপর প্রতিষ্ঠিত, নিচের কোনটি এর মধ্যে অন্তর্ভুক্ত নয় সেটা তোমাদের বলেছে। ধারাবাহিকতা, সাধারণ থেকে বিশেষ, বিপরীতমুখিতা, নিরবচ্ছিন্নতা। তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, বিপরীতমুখিতা। 14 নম্বর প্রশ্ন, পুরুষগণ স্ত্রীলোকের থেকে সাধারণ অধিক বুদ্ধিমান, এই বক্তব্যটি সঠিক হতে পারে, লিঙ্গভিত্তিক ত্রুটিপূর্ণ বক্তব্য, বুদ্ধির বিভিন্ন মাত্রার ক্ষেত্রে এটি সঠিক। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, লিঙ্গভিত্তিক ত্রুটিপূর্ণ বক্তব্য। এরপর দেখো 15 নম্বর প্রশ্ন, শিশুর বিকাশকে সঠিক রূপ দিতে হলে প্রাক শর্ত হলো তার শারীরিক বিকাশকে সুনিশ্চিত করা। বক্তব্যটি সঠিক নয় কারণ শারীরিক বিকাশ অন্যান্য বিকাশের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে না। সঠিক নাও হতে পারে কারণ বিকাশে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। সত্য কারণ বিকাশের বিভিন্ন ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো শারীরিক বিকাশ। সত্য কারণ শারীরিক বিকাশ অন্যান্য বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে সঠিক উত্তরটি হলো, প্রশ্নটা আরেকবার দেখে নাও, শিশুর বিকাশকে সঠিক রূপ দিতে হলে প্রাক শর্ত হলো তার শারীরিক বিকাশকে সুনিশ্চিত করা। বক্তব্যটি সঠিক, অর্থাৎ সত্য
কারণ শারীরিক বিকাশ অন্যান্য বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন, নির্মিতিবাদ তত্ত্ব নিজের সৃষ্ট জগতের ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে, তথ্যের স্মৃতিকরণ এবং পুনরাবৃত্তির মাধ্যমে তার মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করে, শিক্ষকের কর্তৃত্ব পরায়ণ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে, অনুকরণের ভূমিকার উপর প্রাধান্য দেওয়া হয়। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, নিজের সৃষ্ট জগতের ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে। নির্মিতিবাদ তত্ত্ব হচ্ছে নিজের সৃষ্ট জগতের ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন, সৃজনশীল শিক্ষার্থী তাকেই বলা যায় যে উচ্চ বুদ্ধিসম্পন্ন, সর্বদা পরীক্ষায় অধিক নম্বর পায়, পার্শ্ববর্তী চিন্তন মানেটা একটু ভুল হয়েছে এখানে, পার্শ্ববর্তী চিন্তন এবং সমস্যা সমাধানে ক্ষমতা সম্পন্ন, অঙ্কন এবং পেইন্টিংয়ে অত্যন্ত প্রতিভাসম্পন্ন। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, পার্শ্ববর্তী চিন্তন এবং সমস্যা সমাধানে ক্ষমতা সম্পন্ন। এরপর 18 নম্বর প্রশ্ন দেখে নাও। প্রশ্নগুলি তোমরা খুবই মনোযোগ সহকারে করো। পরীক্ষার যেহেতু আর অল্প কয়েকদিন সময় আছে, এখন তোমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে, তাই প্রতিটি প্রশ্ন খুব ভালো করে মনোযোগ সহকারে তোমরা করবে। আর যারা বিদ্যাকানন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও তারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দিব, তোমরা লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে। এই ক্লাসটির পিডিএফ তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবে। 18 নম্বর প্রশ্ন দেখো, ব্যক্তি শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য দেখা যায় বিকাশের হারে, বিকাশের ধারাবাহিকতায়, বিকাশের সাধারণ ক্ষমতায়, বৃদ্ধি ও বিকাশের নীতিতে। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, বিকাশের সাধারণ ক্ষমতায়। এরপর 19 নম্বর প্রশ্ন, ধারণা বিকাশ প্রধানত হলো বৌদ্ধিক বিকাশ, শারীরিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ। তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, বৌদ্ধিক বিকাশ। তো ধারণা বিকাশ প্রধানত বৌদ্ধিক বিকাশ। এরপর 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে শিক্ষার্থীকে উৎসাহিত করা হবে না, নিচের কোনটিতে শিক্ষার্থীকে উৎসাহিত করা হবে না? দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে পারস্পরিক মিথস্ক্রিয়া, এটি ঠিক। শিক্ষক যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেই সব প্রশ্নের উত্তর মুখস্থ করা। তাহলে দেখো এটাই হওয়া উচিত উত্তরটি। আর সি নম্বর অপশনগুলো দেখে নেই, যত অধিক সম্ভব সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করা, এটা উৎসাহিত করার জন্য ঠিক। শ্রেণীকক্ষের অভ্যন্তরে এবং বাইরে যত অধিক সম্ভব প্রশ্ন করা, এগুলোও ঠিক। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর হচ্ছে বি, শিক্ষক যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেই সব প্রশ্নের উত্তর মুখস্থ করা, এটি শিক্ষার্থীকে উৎসাহিত করা হবে না, এই বক্তব্যের ক্ষেত্রে প্রযোজ্য। এবার দেখো 21 নম্বর প্রশ্ন, শিখন সম্পর্কীয় নিম্নের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক? আবার বলছি প্রশ্নটি, শিখন সম্পর্কীয় নিম্নের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক? ইতিবাচক, রক্ষক এবং আনন্দদায়ক পরিবেশের শিখন কার্যকরী হয়। প্রাক্ষবিক উপাদান কোন স্তরের শিখনের উপর প্রভাব বিস্তার করে না। শিখন প্রধানত একটি মানসিক প্রক্রিয়া। শিক্ষার্থীদের ভ্রান্তি প্রমাণ করে যে কোনো শিখন ঘটেনি। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর 1, ইতিবাচক শিখন এবং আনন্দদায়ক পরিবেশে শিখন কার্যকরী হয়। এরপর দেখো 22 নম্বর প্রশ্ন, পিয়াজের মতে বিকাশের প্রথম স্তরে জন্ম সময় থেকে 2 বছর পর্যন্ত শিক্ষার্থী সবচেয়ে ভালো শেখে সাধারণ শব্দকে অনুধাবন করে, বিমূর্ত ভাবে চিন্তা করে, ভাষার বিকাশের মাধ্যমে, ইন্দ্রিয় ব্যবহারের মাধ্যমে। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, ইন্দ্রিয় ব্যবহারের মাধ্যমে। এরপর 23 নম্বর প্রশ্ন, একজন শিক্ষকের লক্ষ্য হলো প্রতিভাবান শিশুদের সম্ভাবনাকে বাস্তবায়িত করা, নিচের কোনটি তার করা উচিত নয়?
তো 23 নম্বর প্রশ্নটির আবার বলছি, একজন শিক্ষকের লক্ষ্য হলো প্রতিভাবান শিশুদের সম্ভাবনাকে বাস্তবায়িত করা। নিচের কোনটি তার করা উচিত নয় বলেছে? মানসিক চাপ নিয়ন্ত্রণ করার কৌশল শিক্ষাদান, সমবয়সীদের থেকে পৃথক করে তার প্রতি বিশেষ মনোযোগ প্রদর্শন, তাদের বা তার সৃজনশীলতাকে বৃদ্ধির জন্য উৎসাহিত করা, পাঠ্যক্রম বহির্ভূত কর্মসূচিকে উপভোগ করার শিক্ষাদান। কোনটা উচিত নয় বলেছে? তাহলে 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, মানসিক চাপ নিয়ন্ত্রণ করার কৌশল শিক্ষাদান। এরপর দেখো 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অভ্যন্তরীণ প্রেরণার বৈশিষ্ট্য নয়? তারা কাজ করে আনন্দ পায়, প্রচণ্ড উৎসাহ সহকারে কাজ করে, চ্যালেঞ্জিং কাজ পছন্দ করে, তারা সর্বদাই সফল হয়। তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, তারা সর্বদাই সফল হয়। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিশু শিক্ষার্থীর গঠন অক্ষমতার লক্ষণ নয়? দ্রুত এবং সাবলীলভাবে পঠন, শব্দ এবং ভাব বোঝা, সঠিক বানান করা, অক্ষর ও শব্দ বোঝা। তো নিচের কোনটি শিক্ষার্থীর গঠন অক্ষমতার লক্ষণ নয় বলেছে? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, শব্দ এবং ভাব বোঝা অক্ষমতার লক্ষণ নয়। এরপর 26 নম্বর প্রশ্ন, সৈকত তার খেলনা ভেঙে অংশগুলিকে জানার জন্য চেষ্টা করে, তুমি কি করবে? তার প্রতি নজর রাখবে, তার কৌতূহল প্রকৃতিকে উৎসাহ দেবে এবং তার শক্তির বহিঃপ্রকাশে সাহায্য করবে। তাকে বোঝাতে হবে খেলনা ভাঙা উচিত নয়, সৈকতকে কখনো খেলনা দেওয়া যাবে না। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, তার কৌতূহল প্রকৃতিকে উৎসাহ দেবে এবং তার শক্তির বহিঃপ্রকাশে সাহায্য করবে। এরপর দেখো 27 নম্বর প্রশ্ন, নিচের কোন বক্তব্যটিকে শিখনের বৈশিষ্ট্য বলে উল্লেখ করা যায় না? শিখন হলো এমন কিছু যা নির্দিষ্ট অভিজ্ঞতার ফলস্বরূপ। আচরণের অধ্যয়নই হলো শিখন। অশিখন হলো শিখনের একটি অংশ। আচরণকে সাহায্য করার প্রক্রিয়া হলো শিখন। মানে শিখনের বৈশিষ্ট্য বলে উল্লেখ করা যায় না। এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট করে জানাও। 28 নম্বর প্রশ্ন, অ্যাসেসমেন্ট এর প্রধান উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপ করা, শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণকরণে বিবেচনা করা, শিখনের দুর্বলতা নির্ণয় এবং তার সংশোধন সম্পর্কে অবগত হওয়া, শিক্ষার্থীর ত্রুটিগুলিকে নির্দিষ্ট করা। তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপ করা। 29 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর গঠিত বিষয়কে পুনরুদ্রেকে সাহায্য করার গুরুত্বপূর্ণ কারণ নতুন তত্ত্বের সঙ্গে পূর্বার্জিত তত্ত্বের সম্পর্ক স্থাপন, পুরনো পাঠকে, বানান ভুল হয়েছে এখানে, পুরনো পাঠকে পুনর্বার পাঠের একটি কার্যকরী কৌশল, শিক্ষার্থীর স্মৃতিকে বৃদ্ধি করে শিখনকে শক্তিশালী করা, শ্রেণী পাঠদানের শুরুতে এটি হলো প্রথাগত উপায়। তাহলে দেখো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, নতুন তত্ত্বের সঙ্গে পূর্বার্জিত তত্ত্বের সম্পর্ক স্থাপন। এরপর 30 নম্বর প্রশ্ন, শিশুর বিকাশে নীতি সম্পর্কীয় জ্ঞান শিক্ষককে সাহায্য করে শিক্ষার্থীর আর্থিক পশ্চাৎপদ। অনেক বানান দেখো, তোমরা এখানে বানানগুলো একটু নিজেরা ঠিক করে পড়বে। তোমাদের টাইপিং করতে এখানে একটু ভুল হয়, টাইপিং করতে যেহেতু অনেক প্রশ্নগুলো টাইপিং করতে হয় তাই মাঝে মাঝে ভুল হয়ে যায়, তোমরা বানানগুলোর দিকে একটু খেয়াল রাখবে। শিক্ষার্থীর আর্থিক পশ্চাৎপদ সম্পর্কে জ্ঞান অর্জনে, কেন শিক্ষার্থীকে পড়ানো হবে তার যৌক্তিকতা নির্ণয়, শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিখনের কৌশল কার্যকরীভাবে পূরণ করায়,
শিক্ষার্থীর সামাজিক মর্যাদা নির্দিষ্ট করা। তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি। শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিখনের কৌশল কার্যকরীভাবে পূরণ করায়। এবার দেখো 31 নম্বর প্রশ্ন দেখে নাও। মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি, এখানে দেখো তখন হবে না, এটা হবে প্রত্যক্ষণ। কি বললাম? প্রত্যক্ষণ। মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষণ এর নিয়মাবলী উল্লেখ করে? আচরণবাদ, সমগ্রতাবাদ, জ্ঞানমূলক মনস্তত্ত্ব, উপরের কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, সমগ্রতাবাদ। এরপর দেখো 32 নম্বর প্রশ্ন। নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? বিভিন্ন বয়সে বৃদ্ধির ধারাবাহিকতা বিভিন্ন, বৃদ্ধির হারে ব্যক্তিগত পার্থক্য আছে, প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকে, বৃদ্ধি সারা জীবনব্যাপী ঘটে। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, বৃদ্ধি সারা জীবনব্যাপী ঘটে, এইটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়। এরপর পরবর্তী প্রশ্ন। বংশধারার প্রভাবকে প্রতিষ্ঠিত করার জন্য গ্যালটন যাদের উপর পরীক্ষা করেন তারা হলো কালিকক পরিবার, জিউক পরিবার, আমেরিকার কয়েকটি বিখ্যাত পরিবার, ইংল্যান্ডের কয়েকটি বিখ্যাত পরিবার। তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ এবং টি, সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি এবং ডি। দেখো দুটি হয় এক্ষেত্রে। বংশধারার, আবার বলছি দেখো, বংশধারার প্রভাবকে প্রতিষ্ঠিত করার জন্য গ্যালটন যাদের উপর পরীক্ষা করেন তারা হলেন আমেরিকার কয়েকটি বিখ্যাত পরিবার, আবার অনেকের মতে ইংল্যান্ডের কয়েকটি বিখ্যাত পরিবার, এই দুটোই কিন্তু হয়। এবার দেখো 34 নম্বর প্রশ্ন। নিচের কোন সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের সামাজিকীকরণে সাহায্য করে? শিক্ষামূলক ভ্রমণ, বিতর্ক সভা, দেওয়াল পত্রিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সঠিক উত্তরটি হবে, আচ্ছা এখানে আবার এই অপশনগুলো দেখে নাও। এ সি, 1 নম্বরে বলেছে এ এবং সি, 2 নম্বরে এ এবং ডি, 3 নম্বরে বি এবং ডি, 4 নম্বরে এ বি সি ডি। এক্ষেত্রে দেখো সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের সামাজিকীকরণে যেহেতু সাহায্য করে, শিক্ষামূলক ভ্রমণ ঠিক হবে, বিতর্ক সভাও ঠিক হবে, দেওয়াল পত্রিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান সবগুলোই কিন্তু ঠিক। তাই সঠিক উত্তরটি হচ্ছে 4 নম্বর এ বি সি ডি। এরপর দেখো 35 নম্বর প্রশ্ন। প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলন শুরু হয় ইংল্যান্ডে, আমেরিকায়, জার্মানিতে, ইতালিতে। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, আমেরিকায়। এরপর দেখো 36 নম্বর প্রশ্ন। ভুল উত্তরটি চিহ্নিত করো, বিশেষ ক্ষমতা, ভুল উত্তরটি চিহ্নিত করো। মানে বিশেষ ক্ষমতার বৈশিষ্ট্য হলো, বিশেষ ক্ষমতার বৈশিষ্ট্য হলো এটি প্রধানত সহজাত, প্রতিটি কাজে পৃথক বিশেষ ক্ষমতা প্রয়োজন হয়, একই ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ ক্ষমতা থাকতে পারে, বিভিন্ন বিষয়ে ক্ষমতার মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, এটি প্রধানত সহজাত, এটি বিশেষ ক্ষমতার বৈশিষ্ট্য নয়। এরপর দেখো 37 নম্বর প্রশ্ন। শিক্ষক পাঠদানকালে বালক ও বালিকাদের মধ্যে কোনো পার্থক্য করবেন না। ভালো করে, আজকে টাইপিংয়ে অনেক গণ্ডগোল আছে, তোমরা একটু টাইম নিয়ে ক্লাসটি করো,
হয়তো টাইপিংয়ে অনেক ভুল হয়েছে একটু তাড়াহুড়ো করার জন্য, যাতে ক্লাসটি তোমাদের দিতে পারি। আবার পড়ছি, দেখো 37 নম্বর প্রশ্ন। শিক্ষক পাঠদানকালে বালক ও বালিকাদের মধ্যে কোনো পার্থক্য করবেন না। এখানে হবে বালকেরা সাধারণত বহুমুখী, এখানে বললাম কি বালকেরা, এখানে পড়বে বালকেরা সাধারণত বহুমুখী হয়, তাই তাদের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বালিকারা সাধারণত অন্তর্মুখী হয়, তাই তাদের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করবেন। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, বালক ও বালিকাদের মধ্যে কোনো পার্থক্য করবেন না। 38 নম্বর প্রশ্ন। বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ হল বংশধারা উক্তিটি কোন মনোবিজ্ঞানীর? বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ হলো বংশধারা, এই উক্তিটি কোন মনোবিজ্ঞানীর? গ্যালটন, ডারউইন, মেন্ডেল, শেলডন। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, গ্যালটন। এরপর দেখো 39 নম্বর প্রশ্ন। সকলের জন্য শিক্ষা কার্যকর করতে গেলে অপরিহার্য হলো পাশ-ফেল প্রথা বাতিল করে নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন চালু করা। পাশ-ফেল প্রথা বাতিল করে নিরবিচ্ছিন্ন সামগ্রিক এবং সংশোধনমূলক পাঠদানের ব্যবস্থা করা। পাশ-ফেল প্রথার পাশাপাশি নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন ব্যবস্থা চালু করা। আমাদের দেশে যেহেতু নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের ব্যবস্থা সম্ভব নয়, তাই পাশ-ফেল প্রথা বাতিল করা সঠিক নয়। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি। পাশ-ফেল প্রথা বাতিল করে নিরবিচ্ছিন্ন সামগ্রিক এবং সংশোধনমূলক পাঠদানের ব্যবস্থা করা। সকলের জন্য শিক্ষার কার্যকর করতে গেলে অপরিহার্য হলো পাশ-ফেল প্রথা বাতিল করে নিরবিচ্ছিন্ন সামগ্রিক এবং সংশোধনমূলক পাঠদানের ব্যবস্থা করা। এরপরে দেখো শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পারদর্শিতা সম্পর্কে ধারণা করা, শিক্ষার্থীদের সাধারণ বুদ্ধি সম্পর্কে ধারণা করা, শিক্ষার্থীদের বিশেষ বুদ্ধি সম্পর্কে ধারণা করা, যে বিষয়ে শিক্ষাদান করা হবে সেই বিষয়ে অর্জিত জ্ঞান সম্পর্কে ধারণা করা। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, যে বিষয়ে শিক্ষাদান করা হবে সেই বিষয়ে অর্জিত জ্ঞান সম্পর্কে ধারণা করা। এরপর 41 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক সংস্থা হিসেবে যে সংস্থাটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসঙ্গে কিছু উল্লেখ করেনি সেটি হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, কোনোটি নয়, সবাই করেছে। এরপরে দেখো নারী শিক্ষা প্রসারের প্রধান অন্তরায়গুলি হলো পিতামাতার পুত্র ও কন্যার মধ্যে পার্থক্যমূলক দৃষ্টিভঙ্গি, বিদ্যালয়ে মেয়েদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব, পিতামাতার নিরক্ষরতা, আর উপরের সবগুলি। তাহলে প্রশ্নটি কি বলেছে দেখে নাও আরেকবার। নারী শিক্ষা প্রসারের প্রধান অন্তরায়গুলি হলো, সঠিক উত্তরটি হলো দেখো পিতা মাতা ও পুত্র কন্যার মধ্যে পার্থক্যমূলক দৃষ্টিভঙ্গি, এটাও কিন্তু প্রধান কারণ বাধার। তারপর বিদ্যালয়ে মেয়েদের জন্য প্রয়োজনীয় কাঠামোর অভাব, এটাও আছে। আর পিতামাতার নিরক্ষরতা, এটাও কিন্তু সঠিক। তাই নারী শিক্ষা প্রসারের প্রধান অন্তরায় বলতে আমরা সবগুলিকেই কিন্তু উল্লেখ করতে পারি। সঠিক উত্তর উপরের সবগুলি। এরপরে দেখো 43 নম্বর প্রশ্ন। মানসিক প্রতিবন্ধী বলতে বোঝায় জন্মগত বা রোগজনিত বা আঘাতের কারণে 18 বছর বয়সের পূর্বে অসম্পূর্ণ মানসিক বিকাশই হলো মানসিক প্রতিবন্ধিতা। মানসিক বিকাশ এমন স্তরে উপনীত হয়েছে যার দ্বারা সামাজিক অভিযোজন ব্যর্থ, শৈশবে মস্তিষ্ক সংক্রান্ত রোগে আক্রান্ত
হয় যার ফলে মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয় এবং মানসিক বিকাশ ঘটে না, উপরের সবকটি। তাহলে দেখো সঠিক উত্তরটি হবে উপরের সবকটি। মানসিক প্রতিবন্ধী বলতে আমরা যে জন্মগত বা রোগজনিত বা আঘাতের কারণে 18 বছর বয়সের পূর্বে অসম্পূর্ণ মানসিক বিকাশ, এটাকেও আমরা মানসিক প্রতিবন্ধী বলতে পারি। মানসিক বিকাশ এমন স্তরে উপনীত হয়েছে যার দ্বারা সামাজিক অভিযোজনে যেহেতু ব্যর্থ হয়েছে, এটাকেও আমরা বলতে পারি যে মানসিক প্রতিবন্ধী। আর শৈশবে মস্তিষ্ক সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে ফলে মস্তিষ্কের যদি বিকাশটা ব্যাহত হয়, সেক্ষেত্রেও কিন্তু মানসিক বিকাশ ঘটে না। তাই সঠিক উত্তরটি হবে উপরের সবকটি। এরপরে দেখো 44 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সৃজনশীলতার বিকাশে অন্তরায় হয়? গতানুগতিকতা পরিহার করে নতুন ধরনের কাজে নিয়োগ করা, সমস্যা সমাধানে বাস্তব অবাস্তব সব ধরনের উপায় স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ দান, কঠোর শৃঙ্খলার ব্যবস্থা করে, আর শিক্ষকের কর্তৃত্ব ও বক্তব্যের সমালোচনা করার সুযোগ সৃষ্টি করে। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, কঠোর শৃঙ্খলার ব্যবস্থা করে। বিকাশ মানে কোনো শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশে অন্তরায় এটা হতে পারে যে কঠোর শৃঙ্খলার ব্যবস্থা করলে কিন্তু হতে পারে, বিকাশের অন্তরায় হতে পারে। এরপর 45 নম্বর প্রশ্ন। 45 নম্বর প্রশ্নটি দেখে নাও কি বলেছে, শিশুদের ভাষা শিক্ষা এবং পাটিগণিতের মৌলিক প্রক্রিয়া শেখানোর জন্য কোন শিক্ষা তত্ত্বের প্রয়োগ বিশেষ প্রয়োজন? চেষ্টা ও ভ্রান্তি তত্ত্ব, প্রাচীন অনুবর্তন তত্ত্ব, অন্তর্দৃষ্টি মতবাদ, আর সক্রিয় অনুবর্তন তত্ত্ব। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, প্রাচীন অনুবর্তন তত্ত্ব। এরপরে দেখো 46 নম্বর প্রশ্ন, প্রতিপাদন পদ্ধতির বৈশিষ্ট্য হলো প্রকৃত ঘটনাকে পর্যবেক্ষণ করার সুযোগ, শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করা, বোধগম্যতা প্রয়োগ এবং দক্ষতা শিখনকে সহজ করে তোলে, আর উপরে সবকটি। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, উপরের সবকটি। 47 নম্বর প্রশ্নটি দেখে নাও, গণিত প্রক্রিয়ায় সাধারণত যে ত্রুটি দেখা যায় তা হলো দশমিক এবং ড্যাশ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ণয়, একক ও দশক শতক, একক দশক ও শতক, ধার করা শোধ দেওয়া, ভগ্নাংশ, উপরের সবগুলি। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, ভগ্নাংশ। দশমিক এবং ভগ্নাংশ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ণয়। 48 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? ওয়াইনারের প্রেষণার কারণ নির্দেশক তত্ত্বে যে 4টি যুক্তির কথা বলা হয়েছে, যেমন ক্ষমতা, কাজের কাঠিন্য, প্রচেষ্টা এবং ভাগ্য, তার বৈশিষ্ট্য হলো ক্ষমতা, যার ওপর শিক্ষার্থীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ আছে, কাজের কাঠিন্য, যার ওপর শিক্ষার্থীর নিয়ন্ত্রণের কোনো অবকাশ নেই, প্রচেষ্টা, যার ওপর শিক্ষার্থীর যথেষ্ট নিয়ন্ত্রণ আছে, ভাগ্য, যার ওপর শিক্ষার্থীর নিয়ন্ত্রণ নেই। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, ক্ষমতা, যার ওপর শিক্ষার্থীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ আছে। 49 নম্বর প্রশ্ন, সৃজনশীল শিক্ষার্থী তাকেই বলা যায় যে উচ্চ বুদ্ধিসম্পন্ন, পরীক্ষায় সর্বদা অধিক নম্বর পায়, পার্শ্ববর্তী চিন্তন এবং সমস্যা সমাধানের ক্ষমতা সম্পন্ন, অঙ্কন এবং পেইন্টিংয়ে অত্যন্ত প্রতিভা সম্পন্ন। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, পার্শ্ববর্তী চিন্তন এবং সমস্যা সমাধানের ক্ষমতা সম্পন্ন। আজকের পর্বের শেষ প্রশ্ন, অর্থাৎ সিডিবি থেকে খুবই গুরুত্বপূর্ণ যে 50টি প্রশ্ন দেওয়া হলো, তার শেষ প্রশ্নটি হলো, যদি কোনো শিক্ষার্থী আপনার ক্লাসে অংশগ্রহণ না করে, তার অনুপস্থিতির জন্য তাকে দোষারোপ করা উচিত, আধুনিক যুগের শিক্ষার্থীদের মনোভাবের কথা ভেবে চুপ করে থাকা উচিত, শিক্ষাদানের ক্ষেত্রে কিছু মনোগ্রাহী পদ্ধতি অবলম্বন করা উচিত, কারণটি জেনে তা নির্মূল করা উচিত। তো সঠিক উত্তরটি
অপশন নম্বর হচ্ছে ডি, কারণটি জেনে তা নির্মূল করা উচিত। তাহলে এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। এই প্রশ্নগুলি সিটেট থেকে নেওয়া হয়েছে। যে বিগত বছরের সিটেটে যে সিডিপি থেকে প্রশ্ন এসেছিল সেখান থেকে এই প্রশ্নগুলি নেওয়া হয়েছে। তোমরা আশা করি খুবই মনোযোগ সহকারে এই ক্লাসগুলি করবে। আর আগের ক্লাসগুলি যারা করনি তারা আগের ক্লাসগুলি করে নাও, এতে তোমাদের অনেক উপকৃত হবে। আর যারা বিদ্যাকানন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তারা বিদ্যাকানন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি লিঙ্ক তোমাদের প্রোভাইড করব। দেখা হবে পরবর্তী পর্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।